আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এবং আজকে এই আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন স্টুডিওতে এবং স্টুডিওর বাইরে বাংলা মোটর স্টুডিও থেকে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন। তাদের সাথে একটু পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি জনাব নূর খান লিটন, মানবাধিকার কর্মী, পাশাপাশি সংস্কার কমিশনেরও সদস্য ছিলেন। সেটির দিকে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি CPP, আপনাকে আলোচনায় স্বাগত। এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন স্টুডিওর বাইরে থেকে আরমান হোসেন, কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক পার্টি। আরমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আলোচনায়। একটু স্টুডিওর বাইরে থেকেই শুরু করছি আজকের আলোচনা, যেহেতু অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা আজকে প্রধান উপদেষ্টার ভাষণ এবং সে আলোকে জুলাই আদেশের সিদ্ধান্ত আসলো এবং কোন পর্যায়ে আসছে সেটিও এসছে। সেটিতে যাওয়ার আগে সেটি নিয়ে আসলে আদেশের একটি ধারা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আপনি নিশ্চয়ই গেজেটটি লক্ষ্য করেছেন। গেজেটের 10-3 উপধারায় বলা আছে, সংবিধান সংস্কার সংক্রান্ত কোনো প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইতে হবে এবং অন্যান্য বিষয়ে উপস্থিত ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিষদের সিদ্ধান্ত গৃহীত হবে। আমার প্রশ্ন হচ্ছে, ধরেন বিএনপি ক্ষমতায় গেল, আমরা ধরে নিলাম যেহেতু ভোট এখনো হয়নি, তার মানে হচ্ছে তারা অন্তত 151টি আসন পাবে এবং সে আলোকে অর্থাৎ ওই পরিষদেরও 151টি আসন বিএনপির রয়েছে। সংখ্যাগরিষ্ঠ ভোটে বিএনপি এগিয়ে থাকলো, তাহলে কোনো সিদ্ধান্ত যদি আসে বিএনপি সেটি নাকচ করে দিল, যেহেতু তার নোট অফ ডিসেন্ট রয়েছে, সেটি কিভাবে গৃহীত হবে? ধন্যবাদ আপনাকে। এই যে আমরা যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের 10-3 উপধারা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের সংবিধানের যে রেগুলার অ্যামেন্ডমেন্টের যে সিস্টেম বা যে মেথড তার থেকে ডিফারেন্ট। আপনি জানেন সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী যদি সংবিধানের কোনো সংশোধন আনতে হয়, সেটা সংসদে 2/3 ভোটের মাধ্যমে সে সংশোধনী বিলটাকে পাশ করতে হয়। অর্থাৎ আপনার যদি 300 জন সংসদ সদস্য থাকে, আপনার 200 জনের অধিক ভোট লাগবে সেক্ষেত্রে এই সংশোধনটাকে সংসদে পাশ করার ক্ষেত্রে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী পরবর্তী যে সংসদ হবে, আপনারা জানেন এটার হচ্ছে ডুয়াল ক্যাপাসিটিতে কাজ করবে। একটা হচ্ছে যে এটা সংবিধান সংস্কার সভা হিসাবে থাকবে, আবার এটা জাতীয় সংসদ হিসাবেও আপনার এটাকে পরিচিত করা হবে বা এই ফাংশনটা থাকবে এটা। তো সংবিধান সংস্কার পরিষদ হিসেবে জুলাই সনদ কেন্দ্রিক কোনো প্রস্তাবকে বাস্তবায়ন করার জন্য অথবা সংবিধানে সন্নিবেশিত করার ক্ষেত্রে আপনার সিম্পল মেজরিটি অর্থাৎ 150 জন বা 151 জনের ভোটে সেই প্রস্তাবটি সংবিধানের সন্নিবেশিত করা যাবে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় সংসদে কোনো দল যদি 150 বা 150-এর বেশি সিট পেয়েও থাকে এবং যদি তারা যদি হচ্ছে সেক্ষেত্রে যদি না ভোট দেয়, তাহলে একটা পরিস্থিতি দাঁড়াবে। আবার সংবিধানে যদি আরেকটা যেটা দেখা যায় যে হচ্ছে 150 জনের অধিক ভোটে যদি ওই প্রস্তাবটি গৃহীত হয়, তাহলে সেটা হচ্ছে সংবিধানে সরাসরি সন্নিবেশিত হয়ে যাবে। তো এখন যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে যে আপনার প্রশ্ন ছিল যে 150 জনের বেশি যদি বিএনপি মেজরিটি থাকে এবং তারা যদি সেখানে না ক্ষমতা গেলে নিশ্চয়ই তাদের থাকবে, যারাই ক্ষমতা যাক। জি, যারাই ক্ষমতায় যাক। তো সিম্পল মেজরিটির জায়গা থেকে আপনি দেখেন ঐকমত্য কমিশনের যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেখানে যে অঙ্গীকারনামা আছে, যে রাজনৈতিক দলগুলো এই অঙ্গীকারনামা স্বাক্ষর করেছে এবং এই অঙ্গীকারনামার বেসিসে যে হচ্ছে এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি জারি হয়েছে, এখানে কিন্তু সবাই অঙ্গীকারবদ্ধ যে এই সনদ বাস্তবায়নের জন্য প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি স্টেপে তারা সহযোগিতা করবেন এবং সনদের বাস্তবায়নের বাইরে গিয়ে কোনো কার্যক্রমে তারা অংশগ্রহণ করবেন না। এখন সংসদে একটি দলের মেজরিটি থাকবে, তারা সেক্ষেত্রে তাদের এই সংশোধনী কেন্দ্রিক তাদের মতামত, তাদের ভোটদান তারা করবেন। কিন্তু এই যে অঙ্গীকার নামাটি আছে আপনি দেখেন তফসিলে সংযুক্ত, তার বাইরে গিয়ে তার কিন্তু সেক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়ার সুযোগ নাই। আর যেহেতু সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে, বিএনপি অন্যান্য দলগুলো স্বাক্ষর করেছে এবং বাস্তবায়ন আদেশটি যেহেতু হচ্ছে একটি রাষ্ট্রের আইন হিসেবে, আদেশ হিসেবে যেহেতু এটা সবার প্রতি বাধ্যকর, তো সেক্ষেত্রে এই আদেশ এবং সনদের স্বাক্ষরের বাইরে গিয়ে কিছু করার সুযোগটা থাকে। কিন্তু যেটি বললাম, এটি তো আদেশের মধ্যেই এই ক্ষমতাটি ওই পরিষদকে দেয়া হয়েছে, অর্থাৎ এই সংখ্যাগরিষ্ঠতার ভোটে সেটি পাশ হবে। তাহলে ওই পরিষদ যদি সিদ্ধান্ত নেয় তাদের সংখ্যাগরিষ্ঠের ভোটে পাশ না হয়, তাহলে সেটি কিভাবে গৃহীত হবে সেটি নিয়ে আমার আসলে আপনার কাছে প্রশ্ন ছিল। তার মানে এর মধ্যেই এক ধরনের সুযোগ আছে কিনা? আপনার বক্তব্যে যেটি এসছে সেটি তো এক ধরনের জেন্টেলম্যান এগ্রিমেন্ট কিংবা সদিচ্ছা, সেটির কথা বলছি, অর্থাৎ বাধ্য কিনা ওই পরিষদের বা যেই ধারাগুলো এখন
আসছে সেগুলো ওই পরিশোধ করতে বাধ্য কিনা, আইনের ব্যাখ্যা কি বলে আসলে, সেজন্য জানতে চাওয়া, একটু ছোট করে যদি বলতেন। জি, জি, পরিশোধ বাধ্য কিনা, পরিশোধ আপনার বাধ্য যদি আপনার হচ্ছে এই যে সনদ বাস্তবায়ন আদেশ এবং যে অঙ্গীকারনামা এবং সনদে যে স্বাক্ষর করলো তারা, সেই যে একটা লিগ্যাল বাইন্ডিংনেস আছে তারা তারা সেটার মাধ্যমে হচ্ছে বাধ্য। এখন দেখেন এই আচ্ছা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কিন্তু যে কেউ আদালতে প্রশ্ন করতে পারে, যে যে আমি কেউ আমি এটাকে বুঝতে পেরেছি, তার মানে আপনি অঙ্গীকারনামা বলছেন, সেটি আসলে লিগ্যাল বাইন্ডিংস না, এক ধরনের নৈতিক বাধ্যবাধকতা রয়েছে, আইনি বাধ্যবাধকতা নয়। জি, আমি বুঝতে পেরেছি। একটু আমরা স্টুডিওতে আসতে চাই, আপনার কাছে আমি আবারও আসছি। একটু জনাব নূর খান লিটন আপনার কাছে আসতে চাই, জানতে চাই যে আদেশটি নিশ্চয়ই আপনিও খেয়াল করেছেন। প্রশ্ন 4টা, কিন্তু উত্তর দিতে হবে একবারে হ্যাঁ না ভোটের মাধ্যমে। কোনো ব্যক্তি যদি 4টার মধ্যে একটাতে রাজি না হলো, তিনি কিভাবে ভোট দেবেন? এটা একটা কঠিন জায়গায় কিন্তু আটকে গেছে। প্রথম হচ্ছে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত আমাদের যে মানে বুঝ যে ক্ষমতা বোঝার, তারপর শিক্ষার যে অবস্থা, বিশেষ করে 40 ঊর্ধ্ব ব্যক্তি যারা, তো তাদের পক্ষে এই জাতীয় নির্বাচনে যে তারপর হানা ভোটের চারটা প্রশ্নের উত্তর দেওয়া একই রকম খুব কঠিন। কিন্তু এইটা একটা মানে আমার কাছে মনে হচ্ছে দুর্বলতার দিক। আর একটা হচ্ছে যে কথাটা বলছিলেন পূর্ববর্তী বক্তা, সেখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখা উচিত। যদি বিষয় হচ্ছে বাধ্যবাধকতার জায়গায় চিন্তা করি, তাহলে তো এই মানে পার্লামেন্টে আর আলোচনার দরকারই হয় না, তাহলে তো ওই দিয়েই সম্ভব, আদেশ দিয়েই এটা সম্ভব। তাহলে আর তো মেজরিটির বিষয়ও আসতো না, পার্লামেন্টে আলোচনার বিষয় আসতো না। তার মানে পার্লামেন্ট বসার আগেই এটা অটোমেটিক কার্যকরী হয়ে যায়। ব্যাপারটা এরকম না, মানে ওই পরিষদে আর কি, পরিষদের আর দরকার হয় না। তো এই জায়গাগুলিতে আসলে পরবর্তী সরকার যারা গঠন করবেন তারা কতটা এইসবের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, বা তারা ওখানে কি কমিটমেন্ট করেছেন এবং পরবর্তীতে কোন অবস্থায় থাকবে, সেটার উপরে অনেকখানি নির্ভর করবে। আর সব কিছুর ব্যাপার হচ্ছে এইসব আদেশ বলেন, নির্দেশ বলেন বা কনস্টিটিউশন বলেন, সব কিছু তো মানুষের জন্য, এবং সিদ্ধান্ত গ্রহণ করবে যে রাজনৈতিক দল ক্ষমতায় যাবেন এবং জনগণ। তো সেই জায়গাটিতে আমাদের মনে হয় একটা হচ্ছে জুলাই সনদের ব্যাপারে যেই আদেশটা এসছে, আমার মনে হচ্ছে যে আমরা গত কয়েকদিন রাজনীতিতে যে একটা অসামঞ্জস্যপূর্ণ অবস্থান দেখেছি, মানে সমঝোতাহীন এবং এক ধরনের রাজনীতিতে বলতে পারেন যে অনিশ্চিত একটা জায়গা তৈরি হয়েছে, এবং সেইটাকে মিনিমাইজ করার জন্য আমার মনে হচ্ছে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেইটার মধ্য দিয়ে উনি চাচ্ছিলেন যে একটা অবস্থা তৈরি হোক, যে অবস্থার ভিতর দিয়ে আমরা নির্বাচনটা করে ফেলতে পারি। আসলে এখন মুখ্য বিষয় হচ্ছে একটা নির্বাচন, এটা কিন্তু সবার খেয়াল রাখতে হবে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা করে ফেলতে হবে, এবং সেই নির্বাচনটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, এবং সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হতে হবে। এবং সেই নির্বাচনটা করার পর যারা দায়িত্ব পাবেন রাষ্ট্র পরিচালনার, তারা সরকার গঠন করে পরবর্তীতে কি কি পদক্ষেপ নেওয়া যায়। এই যে একটা আন্দোলন গেল, সেখানে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, আন্দোলন যারা সক্রিয় অংশগ্রহণ করেছে তাদের একটা আকাঙ্ক্ষা আছে, তারা আলাপ আলোচনার ভিত্তিতে সেই জায়গাগুলি সম্পন্ন করবেন, এইটাই আমি মনে করি। আর আমার পরিচয়টা একটু ভুল দিয়েছেন, আমি সংস্কার কমিশনের কেউ ছিলাম না, সেখান থেকে আমি আসছি মানবাধিকার কর্মী। জি, আমি সেটি বলছি, জি সেটি আগে বলেছি। জি, আমরা একটু যেতে চাই জনাব রহিন হোসেন প্রিন্স, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে গণভোট অপ্রয়োজনীয়, আপনারা সেটি বিভিন্ন সময় বলেছেন। একটু জানতে চাই যে এখনকার এর মধ্যে যে গণভোট এবং প্রশ্ন নিয়ে যে আদেশ হলো, রাষ্ট্রপতির যে আদেশ, সেটিকে বিএনপির পক্ষ থেকে বেআইনি বলা হচ্ছে। এখন আপনার কাছে আমি একটু জানতে চাইছি যে যদি এটি বেআইনি হয় আদেশই, তাহলে এই আদেশের পরে যে গণভোট হবে, সেই গণভোট পরবর্তী সংসদ মানতে আসলে বাধ্য কিনা? না, আপনাকে ধন্যবাদ। না, প্রথমত আমরা কি বলে গেজেটটা তো দেখলাম পরে, প্রথমে ভাষণটা শুনলাম। দেখুন, আমরা সাধারণভাবে যেটা বুঝি, এটা আইনবিদদের সাথে আরও কথা বলেই সুনির্দিষ্ট করতে হবে। তাতে তো আমরা এটা যদি বুঝে থাকি যে রাষ্ট্রপতি তিনি কোনো বিষয়ে অধ্যাদেশ জারি করতে পারেন, এটাই ছিল কোনো বিষয় যদি থাকে। আর একটা হচ্ছে আদেশ, উনি হয়তো ওনার কি বলে নিজস্ব যে কর্মকর্তা কর্মচারী বা অন্যান্য এই ধরনের বিষয় তিনি দিতে পারেন,
কিন্তু যে আদেশটা আজকে দেখলাম, যতটুকু আমরা প্রাথমিকভাবে দেখেছি, আমরা আইনবিদদের সাথে আরও কথা বলবো, তো এইটা যদি উনি প্রথমে দেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না, এটা আইন ব্যাখ্যা দিতে পারবে, সেই প্রশ্ন তো আছেই, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যতটুকু পড়ে দেখলাম, তা তাতে যদি কেউ এই প্রশ্ন আমাকে করে, সে উত্তর আমার কাছে নাই, যে এই আদেশকে যদি বৈধ ধরা হয়, তাহলে কি আমাদের যে সংবিধানের আওতায় সবাই শপথ নিছে এবং উনিও ছিলেন, সেটা কি তিনি থাকছেন আর? আমি জানি না এই প্রশ্নের উত্তরটা কি। সুতরাং এগুলো আইনবিদদের সাথে কথা বলে দেখতে হবে যে তার এই অধিকার, আমাদের মহামান্য রাষ্ট্রপতির এই আদেশ দেওয়ার অধিকারটা আছে কিনা। কারণ আমরা তো ৭২ সালের সংবিধানের অধীনে থেকেই কাজটা করছি, এবং সংবিধান সংস্কার, তার মানে সংশোধনের যে কথাটা বলা হচ্ছে, সেইটা কিভাবে হবে ওটা কিন্তু সংবিধানেই লেখা আছে। সে ব্যাপারে পরিষ্কার কথা। যেমন গণভোট আমরা অপ্রয়োজনীয় বলছি, এখন গণভোট অপ্রয়োজনীয়। গণভোট প্রয়োজনীয় কখন? প্রথমে গণভোটের ব্যাপারে সংবিধানে ফিরিয়ে আনা দরকার, এই ব্যাপারে একমত। আর একটা হচ্ছে ওই যে সংবিধানের সংস্কারের ব্যাপারে একটু আগে যে আলোচনাগুলো হলো, আমরা কতগুলো নৈতিক জায়গায় দাঁড়িয়ে আছি, যে আমরা ঐক্যমত্য হয়েছি এই কাজগুলো যেই ক্ষমতায় যাক আমরা করব। সব ব্যাপারে একমত হয়নি, আমি যেটুকু একমত হয়েছি সেটুকু বলছি। তা সেইটা করার জন্যে আমাদের এই সংবিধান কি বলছে, পার্লামেন্ট নির্বাচিত তারা এটা আলোচনা করবে, করে তারা এই ব্যাপারে বিভিন্ন জায়গায় আলোচনার জন্য পাঠাবে, নিয়ম অনুযায়ী যা আছে সেটা পাঠাবে, 2/3 মেজরিটি থেকে এটা পাশ করতে হবে। তারপরে স্পিকারের স্বাক্ষর শেষে যখন প্রেসিডেন্টের কাছে যাবে, মৌলিক সংস্কার যেটা, তার জন্য তখন তিনি গণভোট দেবেন। এটা তাহলে সমস্যা ছিল না। আমরা মনে করি এটাই ছিল যথার্থ পথ, এবং এই পথকে এখন আমরা কারেক্ট মনে করি। এবং নৈতিক ভিত্তিটা আমাদের কাছে বড় ব্যাপার। নৈতিক ভিত্তির আলোচনা আপনিও করেছেন, লিটন ভাইও করলেন। সুতরাং সেইটা হলে আমি কোনো জটিলতা দেখছিলাম না। কিন্তু আমি দেখছি যে ওই যে গণভোটের কথা বললেন বন্য জায়গায়, এখন এইটা কিভাবে, এটার একটা নৈতিক ভিত্তি কেন, অফিসিয়াল আইনি ভিত্তি হবে, সেটাই তো বোধহয় প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। আর একটা বড় বিষয় দাঁড়াচ্ছে, দেখেন যে প্রথমে তো এটা হচ্ছিল যদি আমরা সবাই ঐক্যমত্যের ভিত্তিতে হতে পারি, যদি ঐক্যমত্য, দুইটা শব্দ তো সবসময় ছিল। তারপরে যদি বাদ দিয়ে বলা হয়েছিল ঐক্যমত্যের ভিত্তিতে করতে হবে। তা আসলে কি এটা ঐক্যমত্য ছিল? ছিল না। এবং আজকেও এটা ঘোষিত হওয়ার পরে কি আমরা কোনো ঐক্যমত্য দেখতে পারলাম? মোটেই না। আমি আমার দলের কথা আপনি বলেছেন এবং অন্যান্যদের দিকে, তাহলে আমি দেখছি যে আমাদের যে ঐক্যমত্য কমিশন, তারা শেষ দিকে এসে যে জটিলতা তৈরি করেছিল, যে অনৈক্যের বীজ রোপণ করে গেছিল, আমার প্রাথমিক বিবেচনায় যে আজকে এই ভাষণ এবং এই আদেশের মধ্য দিয়ে আমাদের সেই যে অনৈক্যের বীজ, সেটা কিন্তু মোটেই নষ্ট করা গেল না, বরঞ্চ নতুন নতুন অঙ্কুরোদম হয়ে এটা কিন্তু গাছপালা ডালপালা গজালো। আমি জানি না সেটা কোথায় নিয়ে যাবে। কথাটা এই কারণে বললাম, কারণ আলোচনাটা খুব কারেক্টলি আসছে। আমাদের সামনে একটা বড় প্রশ্ন হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কোনো অজুহাতে, কোনো আইনের মারপ্যাচে বা কথার মারপ্যাচে বা কোনো একটা অজুহাত সৃষ্টি করে ওইটাকে বাধাগ্রস্ত করা মোটেই যাবে না। তাহলে আমরা দীর্ঘমেয়াদী অগণতান্ত্রিক শাসনে পড়ে যাব। এবং যখন আমরা কথা বলছি, খেয়াল রাখতে হবে আমাদের নির্বাচন কিন্তু একেবারেই কাছে। তার দুইটা খালি বলি, আপনার মনে আছে গত অক্টোবর, এটা হচ্ছে নভেম্বর মাস, অক্টোবরের শেষ দিকে আমাদের প্রধান উপদেষ্টা উনি বলেছিলেন যে 15ই নভেম্বরের মধ্যে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি আমি দেখতে চাই। আর নির্বাচন কমিশন বলেছে ডিসেম্বরে সে ঘোষণা করবে। আর আমরা দেখছি, সুতরাং সেই সময় আমাদের হাতে কম। আর এখানে কিন্তু বাংলাদেশের উপরে ভূ রাজনৈতিক কারণে নানা ধরনের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপ আছে, দেশের অভ্যন্তরে নানা ধরনের গ্রুপ কিন্তু আছে। সুতরাং কোনো অজুহাতে আমাদের বক্তব্য সুস্পষ্ট, যাতে এই নির্বাচন বাধাগ্রস্ত না হয়, সেটাকেই কিন্তু প্রধান হিসাবেই দেখতে হবে। জি, জনাব বি মোশাররফ হোসেন, একটু আপনার কাছে জানতে চাই, বিএনপি এর মধ্যে স্বাগত জানিয়েছে গণভোটের সাথে একই দিনে করার কারণে, এক অর্থে আপনাদের সফলতা, আপনাদের বিজয়। পাশাপাশি 17 অক্টোবর জুলাই সনদে যেই সনদ ছিল সেটির ভিত্তিতে গণভোটের কথা বলছে। এখন তো আদেশও হয়ে গেল, এখনও কি আপনারা সেই দাবিতেই অনড় কিনা, বা সেটি এখন আর পরিবর্তনের সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই শ্রদ্ধেয় আলোচক। আপনি দেখবেন যে আপনি বিএনপি কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত একটি সাংবাদিক সম্মেলন এবং দুটি বিষয় শুধু তারা কথা বলেছে, বিবৃতি দিয়েছে। একটা হলো এই নির্বাচন এবং গণভোটকে স্বাগত জানিয়েছে, আরেকটা বলেছে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য আহ্বান জানিয়েছে। এখন আমরাও কিন্তু দেখছি পরিস্থিতি, যেমন এখন যে প্রশ্নগুলি উঠছে, যেমন রাষ্ট্রপতিকে আদেশ দিতে পারে কিনা। এখন এখানে আমাদের এখানে যদি বিজ্ঞ আইনজীবী কেউ থাকতে হয়তো ব্যাখ্যা দিতে পারতেন, কারণ আমরা দেখি যে রাষ্ট্রপতি যেটা প্রিন্স ভাই বলেছে অধ্যাদেশ দেয় বা কাউকে নিয়োগ দেয়, এটা তার এখতিয়ার আছে, আমাদের সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে। কিন্তু যে আদেশটা দিয়েছে সে আদেশ কতটুকু উনি দিতে পারে, এটা নিয়েও কিন্তু একটি প্রশ্ন আছে। এক,
পাশাপাশি কেউ কেউ প্রশ্ন তুলছে যে বাংলাদেশে তাহলে কি এখন দুটা সংবিধানের অধীনে সরকার চলছে? একটা হলো বর্তমান ৭২-এর যে বিদ্যমান কনস্টিটিউশন, সেইটা, আরেকটা আজকে যে আদেশগুলি দিয়েছে আপনি লক্ষ্য করবেন, এটা অনেকটা কিন্তু বর্তমান কনস্টিটিউশনকে কন্ট্রাডিক্টরির জায়গায় নিয়ে গেছে। এখন কোনটা আমরা মানব? আমরা কি বর্তমান প্রচলিত সংবিধান মানব না এই আদেশটা মানব? এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক হয়তো তৈরি হবে এবং এটা নিয়ে আলোচনা করতে সেইভাবে হবে। বিচার করলে এই সরকারেরও তো আসলে বিধান নাই। আপনি না, বিধান এখন আপনি এই জন্যই তো বাংলাদেশে একটা প্রচলিত, এর আগেও যখন এই ধরনের সংকট আমরা মোকাবেলা করেছি, যেমন আপনি দেখবেন যখন ৭৫-এর পর আমরা মোকাবেলা করেছি, ৮২-র পর তখন হলো কি সংবিধান সাসপেন্ড ছিল, না, এখন তো স্থগিত ছিল। suspend ও নাই। এবার কিন্তু সংবিধান কিন্তু লাইভ, এটা জীবিত সংবিধান। তো এই ক্ষেত্রে কিন্তু একটা সংকট আছে। আগে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন, পরবর্তী সংসদ সেটি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আইনে পরিণত করত। আর এখন কিন্তু একটা বিদ্যমান সংসদ কনস্টিটিউশন সংবিধান আছে। তো সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে মিনিমাইজ করবেন? এটা কিন্তু একটা বিরাট মিনিমাইজ করার একটাই পথ আছে, পরবর্তী সংসদে এটাকে বৈধতা দেওয়া। এখন আপনি আবার আজকে যে আদেশটা দিয়েছেন যে এইগুলিকে জুলাইয়ের যে ঐক্যমত্য কমিশনের যে স্বাক্ষর করছে রাজনৈতিক দলগুলি, তার আলোকে আপনি এটাকে বাস্তবায়ন করতে হবে, কিন্তু সেখানে নোট অফ ডিসেন্ট আছে, সেটা আপনি কি করবেন? সেই ব্যাপারে তো আপনি কোনো কথা বলছেন না। অর্থাৎ ওই রাজনৈতিক দলগুলি কি এটা প্রতিপালন করতে বাধ্য কিনা, না, সেটাও তো আলাদা ভোটে প্রশ্নে রাখা হয়েছে। কিন্তু আলাদা এই যে কথাটা নুরবাই বলেছে বা মানুষ আগে কি ছিল, আপনি যদি ৭৭-এর গণভোট দেখেন, সেখানে ছিল যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কর্মসূচি এবং তার যেই ১৯ দফা, এইটা কি আপনি সমর্থন করেন কি করেন না? ইয়েস অর নো। আবার এরশাদ সাহেবের আমলও কিন্তু একই অবস্থা। আর এই আপনার যেটা ৯২-তে হয়েছিল কনস্টিটিউশনাল গণভোট, যে আমরা আমাদের সংবিধানে কিছু মৌলিক পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনগুলোকে আপনি সাপোর্ট করেন কিনা। তো এবার কি হবে? এবার তো আপনি 4টা প্রশ্ন দিচ্ছেন, আমি তো হানা দিয়ে আমি তো অনেকটা আমার কাভার হবে না, তখন কি হবে? কেউ যদি ভোটদানে বিরত থাকে, এবং অনেকে দেখেন যে কথাটা নুরু ভাই বলেছে, আমাদের দেশে বিরাট একটা অংশ নিরক্ষর, লেখাপড়া জানে না। না, কিন্তু যদি তখনকার সময় ৭৭-এর ১৯ দফা মানে তো ১৯টা প্রশ্ন, মানে ১৯টা দফা না, না, আলাদা না, করে জানতে হবে। প্রশ্ন একটা ছিল। হ্যাঁ, প্রশ্ন একটা ছিল, সেখানে না, লেখা ওইটা ছিল হলো কি, অনুসৃত নীতি। ওইটা হলো কি এর আগে আপনার এই গণভোটের আগে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার চালানো হয়েছিল। শুধু না, আমরা তখন স্টুডেন্ট ছিলাম, আমার মনে আছে হেলিকপ্টারে বসেও এই যে গণভোটের লিফলেট সারা বাংলাদেশে আমরা দৌড়াতাম হেলিকপ্টারের পিছনে ওই লিফলেটের জন্য। কিন্তু আপনি এই অল্প সময়ের মধ্যে সেই প্রস্তুতি নেওয়ার মতো সেই পরিকল্পনা কি আপনার আছে? এক, আপনি ধরেন যে এখানে বলা হয়েছে 4টা প্রশ্ন, যে কথা নুরু ভাই বলেছে বা প্রিন্স ভাই বলেছে, আমি 2টার সাথে একমত হলাম, 2টা একমত, আমি ভোট কোথায় দেব? এক, কোন কারণে আপনি হয়তো সে এমপির ভোট দিয়ে গেল, কারণ সে দীর্ঘদিন ভোট দিতে পারে না, সে চায় তার মনোনীত এমপি হোক, নির্বাচিত সংসদ সদস্য হোক, সে দিয়ে গেল। কোন কারণে যদি আপনার গণভোট নেগেটিভ হয়, তাহলে কি হবে? পুরো অভ্যুত্থানী প্রশ্ন মধ্যে পড়বে। আরও একটি প্রশ্ন রয়েছে, একটু প্রিন্সিপালের কাছে জানতে চাইব যে এবার অটোপাসের পদ্ধতি উঠে গেছে, যেটি ঐকমত্য কমিশনের সুপারিশে ছিল, কিন্তু 280 দিন বা 6 মাসের একটা বিধান আছে, কিন্তু এর মধ্যে যদি না করা হয় তাহলে কি হবে? যেহেতু অটোপাস উঠে গেছে, সেটি নিয়ে আপনি জানতে চাইব। তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব রহিন হোসেন প্রিন্স, একটু আপনার কাছে জানতে চাই, যে আগে অটো পাস হয়ে যেত, সংবিধানে যুক্ত হওয়ার বিধান সুপারিশ ছিল, সেটি এখন বাদ দিয়ে 280 দিনের মধ্যে একটি সীমাবদ্ধ রাখা হয়েছে। যদি এর মধ্যে করা না যায় তাহলে কি হবে? না, আমার মনে হয় ওই 180 দিন মানে 6 মাস, এবং আরেকটা বিষয় 30 দিন, সেটা হচ্ছে 30 দিনের মধ্যে পরিষদ গঠন, এরপরে 180 দিনের মধ্যে 280 দিনের, সরি 280 দিন, 180 দিন, 180 দিন, মানে 6 মাস আর 7 মাস। আলটিমেটলি আমি বলি যে ওই যে এখানে যে আলোচনা হচ্ছে এটা নৈতিক, এই আদেশের নৈতিক ভিত্তিটাই যদি আপনি এগ্রি করেন, তাহলে ওইটাই ডিফ্যাক্টো এক ধরনের আপনাকে অটোপাস না বললে ওর মধ্যে আপনাকে করার বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। এবং দেখেন সংকটগুলো কোথায়, আমি একটু কথা বলি যে জিনিসটাকে কেন আমরা এত ইজি করছি এইভাবে, যে আমরা যারা ওইখানে বসেছিলাম, হ্যাঁ আমরাও গিয়েছিলাম, তো এই কয়জন কি বাংলাদেশের সব কিছুর মালিক আমরা হয়ে গেছি? আমাদের কি ম্যান্ডেট ছিল? আমরা কি সব মানুষের প্রতিনিধিত্ব করি? তো
করি না তো। তাহলে এখন যদি বলে থাকেন যে ওইখানকার আলোচনার ভিত্তিতে এই ধরনের আদেশ দিয়েছে, সেটা একটা নৈতিকতা আছে। এবার আমি অনেক দেশবাসীকে আসলে আরও তথ্যগুলো পরিষ্কারভাবে সবারই জানা দরকার। দেখুন, প্রথমে এই ঐক্যমত্য কমিশনে আমাদের আলোচনার পরে, আমি যদি তারিখ ভুল না করি, জুলাইয়ের শেষ দিকে, সম্ভবত 26 বা 27 তারিখে, ওনারা আমাদেরকে ভূমিকা এবং বাস্তবায়ন নিয়ে যে কাগজটা দিলেন, তাতে কি লেখা ছিল জানেন? এই যে এই সবগুলো বাস্তবায়নের ব্যাপারে লেখা ছিল, নির্বাচিত সংসদ আগামী 2 বছরে এটা বাস্তবায়ন করবে। প্রথমে এটা তো বুঝ করেই বলা ছিল। আমরা বলেছিলাম যে ঠিক আছে, 2 বছর বলেছেন, এইটাকে আমরা আলাপ আলোচনা করে যদি একটু মিনিমাইজ করার জায়গায় যেতে পারি, ভাবতে পারি। কেন? কারণ এটা তো ছেলে খেলা না রে ভাই, সংবিধান। হুট করে বললাম আর হয়ে গেল, আমরা তো মনে করি না অন্তত পক্ষে। যেমন 72 সালের সংবিধানে অনেক আলোচনা হয়েছিল, তারপরেও 72 সালেই কমিউনিস্ট পার্টি তখন বলেছিল এ বিষয়ে আরো আলাপ আলোচনা করে করা দরকার। তো এখন তো এই জিনিসগুলো আরো জরুরি হয়ে দাঁড়িয়েছে। তাহলে আপনি আলোচনা করার পরে দেখেন আমাদের এখনকার যে এখন কি, এটাই তো আমাদের সংবিধান। কিন্তু ঐক্যমত্য কমিশনেও তো আপনারা দীর্ঘ আলোচনা করলেন। না, সেটা আসি না, সেটা তো আমি ওই কথা বলছি, ওই দীর্ঘ কারা করলাম ভাই, আবার রিপিট হয়, আমি যেটা বলেছি, আমরা তো ম্যান্ডেট পার্লামেন্টে তো আপনারাই করবেন। না, এটা আমরা এক ধরনের পরামর্শ দিতে পারি, কিন্তু আমরা তো পার্লামেন্ট হই কিভাবে? আমরা তো নির্বাচিত না। কত মানুষের প্রতিনিধিত্ব করি? এখানে অন্য কেউ বলতে পারে না, সেটা আমার মনে হয় দায়িত্ব নিয়ে কেউ এখানে বলে নাই যে আমরা মেজরিটি মানুষের, কারণ আমাদের ম্যান্ডেটকে দিয়েছে। এটা বললে এটা তো অনৈতিক হয়। আমি নৈতিকতার জায়গায় আসি, এটা অনৈতিক হয়। এবং আমি যদি ফলো করি আমাদের সংবিধান কি বলছে, যে এই ধরনের কিছু করতে গেলে সংবিধানে পাশ হতে গেলে তো হুট করে সংবিধানে পাশ হয় না, সেটা বিভিন্ন জায়গায় যায়, কমিটিতে যায়, আলাপ আলোচনা হয়, শব্দ বাক্য আবার ফেরত আসে, আবার যায়, তারপরও আপনার আইন বিভাগ সহ বিভিন্ন জায়গায় হয়ে স্পিকারের কাছে যাওয়ার পরে গেলেও বললাম যে মৌলিক অধিকারের জন্য তখন যেটা গণভোট উঠিয়ে দেওয়া হয়েছে, আমরা মনে করি আনা দরকার, গণভোট করতে হবে। তার মানে জিনিসগুলো তো আপনাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, তাহলে আপনি মানুষকে ইনভলভ করতে পারবেন এবং এটা যে মানুষের এটা সম্মতি আছে সেটা দেখতে পারবেন। তাহলে আপনি যখন মানুষের কথা বলছেন, অতীত দিনের ত্রুটি বিচ্যুতির কথা বলছেন, তাহলে এখন হুট করে এসে এক কাগজের খোঁচে এটা করে দেবেন, সেটা তো হবে না। এবং আমি একটা কথা আজকে পরিষ্কার করে বলি, যেটা হচ্ছে আমরা গত বছর অক্টোবর মাসে এই যে আমাদের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাম জোটের পক্ষ থেকে যে ওনাকে আমরা কোশ্চেন করেছিলাম যে আপনারা সংবিধান সংস্কারের নাম দিলেন, কিন্তু এমন একজনকে দায়িত্ব দিলেন যিনি সংবিধান পুনর্লিখন করতে চায়, দিলেন কেন? আমরা আপত্তি কিন্তু এটা বলেছিলাম। উনি কিন্তু আমাদের বলেছিলেন সংস্কার, উনি ওনার কথা বলুক, আপনাদের কথা আপনারা বলেন। কিন্তু আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে ডিফ্যাক্টো সংস্কারের নামে এবং এখন সংস্কার পরিষদের নামে, যেটা সংস্কার পরিষদ কিন্তু আলোচনা হয় নাই, আমাদের অ্যাগ্রিডও না, আমরা একটা করিও না, সেইটার নামে আলটিমেটলি ইন লং টার্ম এই 72 সালের সংবিধানকে বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়নের ধারায় যাচ্ছে, যেটা আমরা তো গ্রহণ করি না, দেশবাসী গ্রহণ এটা করবে না। আমরা একটু স্টুডিওর বাইরে থেকে জানতে চাই, আরমান হোসেন, একটু আপনার কাছে জানতে চাই প্রসঙ্গের বাইরের আরেকটি প্রসঙ্গে। জুলাই হত্যার প্রথম রায় ঘোষণা হতে যাচ্ছে 17ই নভেম্বর এবং বিচারের দাবি বা প্রক্রিয়া নিয়ে আপনাদের অনেক সময় অভিযোগ ছিল, দাবি ছিল, আপনারা জোর দাবি জানিয়েছেন। এখন এই রায় নিয়ে বা রায়ের যে ঘোষণা, দিন ঘোষণা, তাতে আপনারা সন্তুষ্ট কিনা, আপনার মন্তব্য? ধন্যবাদ আপনাকে। আমি একটু সংক্ষিপ্তভাবে, যদি আমাকে একটু সময় দেন, রহিম ভাইয়ের একটা বিষয়ে কথা বলি, ম্যান্ডেট নিয়ে ছোট করে বলি, ম্যান্ডেটের বিষয়টা। দেখেন, এই যে সরকারটা গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু হচ্ছে জনগণের, ওই অভ্যুত্থানকারী জনগণের যে অভিপ্রায় এবং ক্ষমতা, তার ভিত্তিতে। এবং এই সরকারের সিদ্ধান্তেই কিন্তু ঐকমত্য কমিশন গঠন হয়েছে, সংস্কার কমিশন গুলো গঠন হলো। রহিম প্রিন্স ভাই তো ঐকমত্য কমিশনে গেছেন, ওনার সাথে আমিও ছিলাম, এনসিপির পক্ষ থেকে আমি ঐকমত্য কমিশন আলোচনা অংশগ্রহণ করলাম। তো ওইখানে আমার যে আলোচনা, সে আলোচনার ম্যান্ডেটটা, আমরা যে ডিসিশন গুলো নিলাম, আমরা যে একমত হলাম প্রস্তাবগুলোতে, এটার ম্যান্ডেটটা আসবে গণভোটের মাধ্যমে। আমরা আলোচনার মাধ্যমে, দীর্ঘ 2 মাস আলোচনার মাধ্যমে যে প্রস্তাব নিয়ে আসছি, যে পরিবর্তনের কথা বলছি, যে সাংবিধানিক সংস্কারের কথা বলছি, সেটার ম্যান্ডেট আমাদের আছে কিনা, বা সেই জিনিসগুলো আমরা সঠিক বলছি কিনা, বা জনগণ সেটাতে একমত কিনা, তা গণভোট প্রমাণ করে দিবে। যখন গণভোটে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রশ্নগুলো হ্যাঁ প্রস্তাবে পাশ হয়ে যাবে, তখন আমাদের ম্যান্ডেট চলে আসবে এবং লিগ্যালি আমাদের যেই সব জায়গায় প্রশ্ন করা আছে, সবগুলো প্রশ্নের উত্তর ওইখানে সমাধান হয়ে যাবে। তো ম্যান্ডেট নাই এই কথাটা বলা ভুল, যতক্ষণ না পর্যন্ত গণভোটে এই সনদ বাস্তবায়ন হচ্ছে, বা হ্যাঁ ভোটে সনদটি আপনার হচ্ছে নির্বাচিত হচ্ছে, আমি বলতে পারি। তো সেই জায়গাটা আমি জাস্ট অ্যাড করে গেলাম। আর যে বিষয়টা হচ্ছে যে 17 নভেম্বর হচ্ছে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার, যে আমরা যেটা জানি যে হচ্ছে প্রথম যে মামলা রায়টা আসবে ট্রাইব্যুনাল থেকে, এটা আমরা মনে করি যে হচ্ছে প্রথমত স্বাগতম জানাই। যে আমরা সবসময় বলে আসছি যে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে এই সংগঠিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কর্তৃক যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছে, সেগুলোর বিচারটা আমাদের সবসময় প্রায়োরিটি ছিল।
এবং 17 তারিখ যে রায়টা আসতে যাচ্ছে সেখানে আমরা আশা করি যে দেশের বিদ্যমান আইনে সর্বোচ্চ যে শাস্তি, সে শাস্তিটাই হচ্ছে এই অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে দেয়া হবে। কারণ একটি রাজনৈতিক দল হিসেবে গণঅভ্যুত্থানকারী জনগণের 1400 জনের বেশি জনগণকে হত্যা করা এবং প্রায় 23 থেকে 25 হাজার জনগণকে হচ্ছে আহত করা, এই যে একটি মানে জেনোসাইড হলো, এই যে একটি মানবতা বিরোধী অপরাধ হলো, সেটার ক্ষেত্রে আমাদের যেটা মনে হয় যে দেশের ক্যাপিটাল পানিশমেন্টের চাইতে কোনো প্রপার পানিশমেন্ট এখানে আসতে পারে না। জি। তো আমরা আদালতের প্রতি সম্মান রাখি, আমরা এক্সপেক্ট করব যে আদালত তার সুবিবেচনা অনুযায়ী এবং সব সার্বিক পরিস্থিতি, মানুষের হতাহতের সংখ্যা, মানুষের ভুক্তভোগী যে পরিস্থিতি, সেগুলো হিসেব করে সর্বোচ্চ শাস্তিটাই হচ্ছে এই আদালত অপরাধীদেরকে রায় দিবে বলে আশা এবং করছেন। আমরা- আবার আপনার কাছে আমি ফিরছি, একটু স্টুডিওতে ফিরতে চাই। জনাব নূর খান লিটন আপনার কাছে জানতে চাই, শেখ হাসিনা সহ 3 জনের যে বিরুদ্ধে রায় হতে যাচ্ছে, বিচারের গতি নিয়ে একটা দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল, এখন কি গতি পেল বলে মনে করেন? দেখেন, বিচার তো খুব স্বাভাবিক গতিতেই এগোচ্ছে। এটা যে মন্থর ছিল এটা আমার কাছে কখনো মনে হয়নি। এবং 17 তারিখে যে রায়টি আসবে, এটা তো ঠিক যে আমরা দীর্ঘদিন ধরে যে ঘটনাগুলো প্রত্যক্ষ করেছি, বিশেষ করে জুলাই মাঝখান থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলি, এটা তো জেনোসাইড, এবং এইটার বিচার হওয়াটা খুব জরুরি ছিল। এবং 17 তারিখের রায়ের মধ্য দিয়ে আমার মানে নিজের এক্সপ্রেশনটা হচ্ছে যে অন্ততপক্ষে আমরা একটা ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারবো। যারা এই ধরনের অপরাধগুলি করেছে, যারা লাশ পুড়িয়ে ফেলেছে, যারা গুলি করে মানুষ মেরেছে, আকাশ থেকে যারা মানে সাউন্ড গ্রেনেড এবং গুলি করেছে, ভয়াবহ যে মানে বর্বরতা, এইটার একটা বিচার আমরা প্রথম প্রত্যক্ষ করব 17 তারিখ। এবং এটা খুব বেশি দেরি হয়েছে এটা বলার কোনো সুযোগ নাই, কারণ একটা মামলা সুষ্ঠুভাবে তদন্ত করে তারপর সেটাকে বিচারের আর্গুমেন্ট বিচার করা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু মোটামুটি ট্রাইব্যুনাল চেষ্টা করেছে, এবং যার জন্য আমরা 1 মাস, 1 বছর, 2 মাসের বা 2.5 মাসের মাথায় এটার একটা ফলাফল দেখতে পাবো। এবং ফলাফল কি হবে সেটা হচ্ছে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী নিশ্চয়ই তাদের ব্যবস্থা হবে। আমি বলবো না এটা কোন মাত্রায় হবে কি হবে না, এটা হচ্ছে তারা যে অপরাধগুলি করেছে সেইটার মাত্রা অনুযায়ী যে শাস্তি সেটাই তাদের প্রাপ্য। এবং এটি প্রথম আদালতে আসছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু মাত্র 3 জন মানুষ এখানে অভিযুক্ত, এবং তার মধ্যে একজন কিন্তু স্বীকার করেছেন, রাজসাক্ষী হয়েছেন, মানে একজন ঘটনা স্বীকার করেছেন। এবং এইটার মধ্য দিয়ে আরও বেশি মানে প্রমাণ করার সুযোগ পেয়েছে রাষ্ট্রপক্ষ। 1, 2 নম্বর হচ্ছে এখন যে যুগ, এই ডিজিটাল যুগে, অর্থাৎ আমাদের সব কিছু ভয়েস কিন্তু রেকর্ড থেকে যাচ্ছে, রাষ্ট্রের তরফ থেকে কিন্তু এইটা করেছেন। শেখ হাসিনা অন্যদেরটা যেমন করেছেন, নিজেরটাও কিন্তু একই অবস্থায় পড়ে গেছেন। এবং সেগুলো যখন সাবমিট করে আদালতে, প্রশ্ন অনেকে অনেকভাবে বলতে পারে, ব্যাখ্যা দিতে পারে, এটা এআই, ওইটা অমুকভাবে তৈরি হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে কথাগুলির সাথে ঘটনার যখন মিলে যায় তখন তো আর এটা এড়ানোর কোনো সুযোগ নাই। কারণ আমরা তো দেখেছি হেলিকপ্টার থেকে কিভাবে গুলি করা হয়েছে, মানুষ কিভাবে মারা গেছে, আমরা তো দেখেছি স্নাইপার কিভাবে ব্যবহৃত হয়েছে, এবং কোন কোন এলাকায় মানুষকে সরাসরি গুলি করে হত্যা করেছে। প্রত্যেকটা ভিডিও ক্লিপ যদি আমরা, সাধারণ দর্শকরা তো, সাধারণ নাগরিকরা তো এগুলি দেখছে, সুতরাং এইখানে বলার সুযোগ আর নেই যে এই দায় আমার না, এইটা বলার সুযোগ আসলে কারো নাই। জি, মোশাররফ হোসেন, একটু আপনার কাছে জানতে চাই, আওয়ামী লীগ এই রায়ের কেন্দ্র করেই তারা লকডাউনের কর্মসূচি দিয়েছে। আমি একটু আপনার কাছে জানতে চাই, আমরা এর আগে দেখেছি যখন হরতাল অবরোধ আওয়ামী লীগের আমলে ছিল, আপনাদের বা অন্য দলের কর্মসূচি, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সড়কে গিয়ে দায়িত্ব পালন করতো পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলার। এবার পাল্টে গেছে, এবার বিএনপি এবং জামাতের কর্মীরা দায়িত্ব পালন করেছে আইন শৃঙ্খলার। এটি কি সময়ের সাথে সাথে আসলে দায়িত্ব পরিবর্তন হয়ে যায় কিনা? না, এইটা তাই না। এটা হলো আপনাকে লক্ষ্য করতে হবে যে বাংলাদেশের মানুষের প্রত্যাশাটা কি। মানুষ চাই এই হত্যাকাণ্ডের, এই যে দীর্ঘ 15 বছর মানুষ উপর জুলুম, নির্যাতন, গুম, হত্যা, আমার অধিকার কেড়ে নেওয়া, এই যে অধিকার বঞ্চিত হওয়া, এর জন্য যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিচার চাচ্ছে। এখন এটা যে দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক হচ্ছে সেইটা কিন্তু সব জায়গায় না, অনেকজন যারা ভিকটিম ইন্ডিভিজুয়ালও কিন্তু অনেক জায়গায় করতেছে। তো সুতরাং একটা ন্যায্যতা প্রতিষ্ঠা হোক, এটা কিন্তু সবাই চায়।
এবং আপনি যে কথা নির্বাহী বলেছে যে 15 বছরের যে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, এবং এখন আমরা যা পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, আমাদের জানার চেয়েও তো আরো ভয়ঙ্কর। আমরা যা জানতাম তার চেয়েও তো ভয়ঙ্কর আমরা দেখি যে একজন মন্ত্রীর দেশের বাইরে 365টা বাড়ি, আমরা কখনো চিন্তাও তো করিনি। আপনারা মিডিয়ায় তো উদ্ঘাটন করছেন যে ঘটনা, ভয়াবহতা, এত মারাত্মক ভয়াবহতা অবস্থা। এই বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাইরে পাচার হয়ে গেছে, এত দুর্নীতি করেছে। তো এগুলি তো আগে মানুষের কাছে, এই যে কারণ একটা তো অবরুদ্ধ অবস্থায় আমরা সবাই জিম্মির মতো ছিলাম, এখন তো মানুষ এই ঘটনাগুলো শুনতে পাচ্ছে। সুতরাং এই অপরাধীদের বিচার হোক, এটা তো সবাই চায়। সেটা যদি আমরা দলীয় একটা মোড়কে আবৃত্তি করে বলতে চাই যে অমুক দল এর জন্য রাস্তায় আছে বা অমুক দল রাস্তায় নাই, এটা না। আমার মনে হয় বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা এইটা, যে এই জুলুম, এই নির্যাতন এর অবসান হোক, যার জন্য একটা দৃষ্টান্তমূলক বিচার হোক, শাস্তি হোক, যেটা আগামী দিনে কেউ এই ধরনের অপতৎপরতা, অন্যায়, এই দুঃশাসন যেন কেউ করার সাহস না পায়। আমি মনে করি এটা একটা টিচিং হবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিবিদদের জন্য। জি, আমরা আলোচনায় আবারও ফিরছি, তবে তার আগে আবারও একটু বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। জনাব নূর খান লিটন, একটু আপনার কাছে জানতে চাই, রাজপথে আবারও আগুন, সন্ত্রাস এবং ফুলবাড়িতে একজন মারাও গেছে এবং দিন শেষে আতঙ্কিত হয়ে ঘরবন্দি মানুষ, আবার রাজনৈতিক দলরা সেটি প্রতিহত করার চেষ্টা করছে। একটু আপনার মন্তব্য জানতে চাই। দেখেন, কতদিন থাকবে? দুর্ভাগ্য হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির পরিবর্তনটা এখন আসেনি। আমরা দেখেছি এর আগে বিভিন্ন সরকারের সময় বিরোধী দলকে বা বিরোধী পক্ষকে হেনস্থা করার জন্য, নির্যাতন করার জন্য কোনো কর্মসূচি দিলে স্টেনগান, পিস্তল, গ্রেনেড ব্যবহার হতে আমরা দেখেছি। এটাকে অস্বীকার করা যাবে না। তবে হ্যাঁ, আজকে একটা উন্নতি হয়েছে যে অন্ততপক্ষে স্টেনগান আর রিভলভার নিয়ে নামেনি, ব্যাট নিয়ে নামছে। মানে এটা খুব, মানে আমার কাছে খুব অবাক লাগে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হচ্ছে এই বিষয়গুলি দেখভাল করবে, সেইখানে কেন এই জিনিসটার প্রয়োজনীয়তা আসছে? আমরা তো লক্ষ্য করছি যে জনগণের সচেতনতার উপরে তো আর কিছু নির্ভর করার কিছু নেই, এবং জনগণ এখন পর্যন্ত মানে স্বৈরাচার ফিরে আসুক এটা কোনোভাবেই মানতে রাজি না। কিন্তু আমাদের ভুলের কারণে, মানে এই গণ অভ্যুত্থানে যারা যুক্ত ছিলেন, যে সমস্ত রাজনৈতিক দল, জনগণ এবং মানুষ, পেশাজীবী, তাদের ভুলের কারণে নাকি না, ভুলের কারণে স্বৈরাচার কোনো জায়গা পেয়ে যায় কিনা। কারণ মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে উৎখাত করতে সিদ্ধান্ত নিতে সেকেন্ড দেরি করেনি, এবং যে কোনো ব্যাপারে জনগণের মাস্টার ভাবাটা ঠিক হবে না কাউকেই। কারণ জনগণ সহনশীল, মধ্যপন্থা অবলম্বনকারী জনগণ। আপনি যত হুঙ্কার দিচ্ছেন, যারা যারা এই গত এক বছরে হুঙ্কার দিয়েছেন, ফিজিক্যাল থ্রেট করার চেষ্টা করেছেন, তাদের চেহারা অবয়ব বিকৃত করে ধমক ধমক দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, দিন শেষে কি দেখলাম? তাদের যেই পরিমাণ সমর্থন, সেটা কিন্তু দ্রুত কমে আসতে লাগলো। তো আমরা চাই না যে কোনো রাজনৈতিক কর্মসূচি পক্ষ বিপক্ষ সন্ত্রস্ত অবস্থায় চলে আসুক। মানে একটা হচ্ছে ঘটনা ঘটাচ্ছে, আর একটা হচ্ছে প্রতিহত করার নামে একই জিনিস, কিন্তু একই কায়দায়। এই যে গত দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে সংস্কৃতি বা যে সংকট, সেই জায়গায় থেকে যাচ্ছে। আপনি দেখেন, সেই একই জায়গা থেকে যাচ্ছে, থ্রেট করা। আর একটা জিনিস আমি এখনো বুঝি না, যে বাংলাদেশে এইবারের ঘটনায় আমার কাছে একটা জিনিস অবাক করার মতো ঘটলো। সেটা হচ্ছে, এই দেশে এমন কিছু মানুষ আছে যারা সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত না, কর্মীও না, কিন্তু তাদেরকে আমরা দেখছি এসে হঠাৎ করে একটা স্লোগান দিয়ে ফেলছে, কেউ এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করার চেষ্টা করছে। এটা কিন্তু আমি এর আগে কখনো ভাবতে পারিনি যে এরকম কিছু মানুষ এখনো আছে। জি, রহিন হোসেন প্রিন্স, একটু আপনার কাছে জানতে চাই। আমরা দেখলাম যে গেল কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় আগুন হয়েছে, ঢাকায়ও হয়েছে, আজকেও হয়েছে। আবার রাজশাহীতে বিচারকের ছেলে খুন আজকে, এবং হত্যাকারী পূর্ব পরিচিত, হুমকিও দিয়েছিলেন। ঢাকায় হাইকোর্ট সংলগ্ন একটি জায়গাতে ড্রাম থেকে টুকরো টুকরো লাশ উদ্ধার। এই সবগুলোর সাথে কি কোনো কানেক্টিভিটি আছে, নাকি আলাদা আলাদা ঘটনা বলে আপনি মনে করেন? না, আমি দুইটাকে ছোট করে বলি। অলরেডি এটা নূর খান ভাই বলেছেন যে দেখেন, আমাদের
আইন শৃঙ্খলার যে কোনো অবনতি রোধের জন্য দায়িত্বপ্রাপ্ত তো আছে, একটা রাষ্ট্র, তার পাহারাদার সরকার আছে। তারা যদি এই দায়িত্ব পালন ঠিকমতো করে তাহলে কিন্তু অন্য কাউকে নামতে হয় না। কারণ একজন ধরেন লাঠি দিয়ে একজনটা জায়গায় আঘাত করছে, তো প্রশাসন তাকে ঠেকাবে। আমি তো লাঠি নিয়ে তাকে মারতে গেলে তাও তো একটু আইনই হয় না। তো এইটা অনেক সময় হয় কেন? হ্যাঁ, অতীতে কতগুলো লিগ্যাসি আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। তাহলে সেই ধারা থেকে যদি আমরা উঠে না আসতে পারি তাহলে কিসের গণতন্ত্রের কথা বললাম, কিছু স্বৈরাচার বিরোধিতার কথা বললাম। কিন্তু এটা হয় কখন? হয় যখন প্রশাসন ফেল করে। সুতরাং আমি প্রথমে এই কথাটা বলে নিলাম। এবার দ্বিতীয়ত যে দুইটা কথা আপনি সর্বশেষ বললেন, আমরা কিন্তু আমার ব্যক্তিগত, যদি এগুলো এখনও পর্যাপ্ত তথ্যপত্র আমরা জানতে পারিনি, কিন্তু আমার কাছে কেমন যেন মনে হয় যে এইটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে উড়িয়ে দেওয়া চলে না। কারণ আমরা কিন্তু অনেক দিন ধরে বলে আসছি, আজকেও কিছুক্ষণ আগে হয়তো অত বিস্তারিত বলতে পারিনি। একটু মনে রাখবেন যে আমরা যে গণতন্ত্রের পথে চলার চেষ্টা করছি, আমি চলার চেষ্টা করছি এই কারণে বললাম, 5ই অগাস্ট গণ অভ্যুত্থানের পরেই আমরা যে স্টেটমেন্ট দিয়েছিলাম তাতে কিন্তু বলেছিলাম যে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা এই ধারায় আছে, এটা তো একদিনে হয়ে যায় না। তো এখন এইখানে নানা খেলোয়াড়রা আছে, তো এই খেলোয়াড়রা চেষ্টা করবে এই গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করার জন্য। তা তারা নানা অজুহাতে সুযোগ খুঁজবে যাতে আমরা একটা অগণতান্ত্রিক ব্যবস্থায় আসি কিনা বা একটা অনির্বাচিত সরকার থাকে কিনা। তাহলে এইরকম একটা করতে গেলে কিন্তু একটা হজবরলা করতে হয়, বরঞ্চ এটা খতিয়ে দেখা দরকার। বিশেষ করে যেটা শুনলাম যে ওই যে রাজশাহীতে ওইখানে বিচারকের যে ছেলে। কলিং বেল চাপার পরে ছেলেটা আসছে, তাকেই কুপিয়ে মারা হলো। এটাই তারপরে একেবারেই এতদিন আমরা নদীতে লাশ, অন্য জায়গায় বিশেষ করে খুলনা সহ বিশ্ব অঞ্চলে ভয়াবহ অবস্থা আমরা দেখছিলাম, এবারে একেবারে রাজধানীতে। আপনি দেখেন অনেক আগের আমাদের কোনো একটা খারাপ ঘটনা ঘটার আগে, অগণতান্ত্রিক ব্যবস্থা আসার আগে কিন্তু অনেক ধরনের আমরা এই ধরনের ঘটনাগুলো দেখতাম। সুতরাং আমি বলবো এটাকে বিচ্ছিন্ন ঘটনা ভাবার কোনো কারণ নাই। এর সাথে যোগসূত্র আছে কিনা সেটা জানি না, কিন্তু মনে রাখতে হবে এই ধরনের ঘটনাবলী আমাদেরকে নতুন একটা বিপদের দিকে সামনে নিয়ে আসতে পারে, যে বিপদটা হবে আমাদের অগণতান্ত্রিকতার বিপদ, এবং গণতন্ত্রের পথে হাঁটার আমরা যে চেষ্টা করছি এইটাকে কিন্তু ব্যাহত করার কাজটা করবে। সুতরাং আমার বুঝতে হচ্ছে যে এটা সরকার এবং আমাদের সবাইকে এই ব্যাপারে নজর রাখা দরকার, এবং সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হলো কোনো প্যাচ যে লেগেছে সেটা তাকে খোলা, নতুন করে প্যাচ লাগিয়ে নতুন সংকট তৈরি না করা, তাহলে কিন্তু যে কোনো অপশক্তির সুযোগ পেয়ে যাবে। জি, স্টুডিওর বাইরে আরমান হোসেন রয়েছেন, একটু আপনার কাছে জানতে চাই দুটি ঘটনা। ঝিনাইদহে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। আজকে ঢাকায় আওয়ামী লীগ অফিসে ভাঙা হলো মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের ভাস্কর্য। একটু আপনার কাছে জানতে চাই, ধরেন আপনারা কোনো ভুল করলেন বা কোনো অপরাধ করলেন, সে দায় কি আবু সাইদের কে নিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত একটা বিষয়ে দেখেন, এই যে লকডাউন কেন্দ্রিক আওয়ামী লীগের যে কর্মসূচি বা তাদের যে কার্যক্রম, এটা আবার প্রমাণ করে যে আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল না। কারণ জনগণের যে রাগের বহিঃপ্রকাশ আমরা দেখছি, এর আগে 32 ভেঙে দেওয়া হলো, 32 নাম্বার বাসা ভেঙে দেওয়া হলো, এরপর আওয়ামী লীগের অফিসগুলো এরকম কার্যক্রমের পরগুলো ভেঙে দেওয়া হয়। এই জিনিসটা আসলে কেন আসে? হচ্ছে আপনি দেখেন আওয়ামী লীগের কর্মসূচি, তারা যদি ব্যানার ধরে মিছিল করতো, কোথাও দেখা গেল হচ্ছে গোপনে হোক প্রকাশ্যে হোক তারা কর্মকাণ্ড চালাতো, সেটা একটা বিষয়। কিন্তু তাদের কর্মসূচি হচ্ছে বাসে আগুন দেয়া, তাদের কর্মসূচি হচ্ছে বিভিন্ন পাবলিক প্লেসে ককটেল মারা, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরে ফেলা, এবং বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে জ্যামজট সৃষ্টি করে মানুষের ভোগান্তি তৈরি করা। এগুলো কোনো রাজনৈতিক কর্মসূচির অধীনে পড়ে না। তা আপনি একটা রাজনৈতিক দল হিসেবে, এক হলো যে গত 15 বছর আপনি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে রাখলেন, কোনো নির্বাচন দেন নাই, মানুষের কণ্ঠরোধ করছেন বা মানবাধিকারের কণ্ঠরোধ করেছেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করেছেন। এরপরে যেটা হলো যে আপনি একটি গণঅভ্যুত্থানের সময় এদেশে প্রায় 1,500 মানুষকে মেরে ফেললেন, 30,000-এর মতো মানুষকে আপনি আহত করে ফেললেন। এরপর যখন জনগণ আপনাকে উৎখাত করে ফেললো, আপনাকে ক্ষমতার আসন থেকে নামিয়ে ফেললো, তখন আপনি পালিয়ে গেলেন বিভিন্ন দেশে, আপনি নেতাকর্মী পালিয়ে গেল। এখন আপনি রাজনৈতিক কার্যক্রম যেটা পরিচালনা করছেন সেটা হচ্ছে এই মানুষেরই আবার ক্ষতি করা, তাদেরকে মেরে ফেলছেন, বিভিন্ন জায়গায় ককটেল মারছেন, বাস পুড়িয়ে ফেলছেন, এবং এই কর্মসূচিতে কিন্তু 1-2 জন মারাও গেলেন বাস পোড়ানোর কারণে। তো তখন কি হয়, একটা রাজনৈতিক দল হিসেবে আপনার সিম্বলের প্রতি মানুষের একটা রাগ চলে আসে, আপনার সিম্বলের প্রতি মানুষের ঘৃণা চলে আসে, এবং ওই ঘৃণার বহিঃপ্রকাশে যেটাকে মনে করে মানুষ যে এইটা হচ্ছে আওয়ামী লীগের সিম্বল, এটা হচ্ছে আওয়ামী হত্যাকারী এবং আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর সিম্বল, তারা সেটাকে ভেঙে ফেলে। আপনি দেখেন বিএনপি বা অন্যান্য দলগুলো যখন বিরোধী দলে ছিল, মানুষ কি কখনো তাদের এই যে তাদের যে রাজনৈতিক সিম্বল, অফিস বলেন,
তাদের জিয়াউর রহমানের মাজার বলেন, কোথাও গিয়ে কি আক্রমণ করছে কখনো? এগুলো কিন্তু মানুষ করে নাই। আওয়ামী লীগের নেতাকর্মীরা এগুলো সাহস করে নাই। তো এখন কেন হচ্ছে এটা? আমি এগুলোকে সাপোর্ট করছি না, বাট আপনি যখন মানুষকে বারবার মানুষের ধৈর্যের পরীক্ষা নিবেন, মানুষের জনজীবনকে বিপন্ন করবেন, তাদের রক্ত আপনার হাতে সবসময় লেগে থাকবে, এরকম পরিস্থিতি তৈরি করবেন, তখন মানুষের এই রাগের বহিঃপ্রকাশটা এরকম ভায়োলেন্ট আকারেই হয়। এবং এই জিনিসটা আওয়ামী লীগ যতদিন পর্যন্ত না সন্ত্রাসী সংগঠন হিসেবেই কাজ করবে, ততদিন মানুষের এই বহিঃপ্রকাশটা হবে। এইটার সাথে আসলে অন্য কোনো দলের বা অন্য কোনো সংগঠনের সাথে হলে কেমন হইতো, বা তুলনাটা আসলে হয় না। আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক গোষ্ঠী বা এমন একটা সন্ত্রাসী গোষ্ঠী যার সাথে আসলে অন্য কোনো আমার মনে হয় যে এটা মোটামুটি ক্লিয়ার যে কেন মানুষের এটা রাগের বহিঃপ্রকাশ। জি, আপনার বক্তব্য আমরা পেয়েছি। জনাব বি এম মোশাররফ হোসেন, একটু আপনার কাছে জানতে চাই, এটি ভিন্ন আরেকটি ঘটনা। ঠাকুরগাঁয়ে রানীশংকৈল উপজেলায় পুলিশের অভিযানে গ্রেফতার আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবল দল সভাপতির হুমকি, আপনার রিজিক উঠে গেছে। কিভাবে দেখেন, দলীয় সমঝোতা নাকি স্থানীয় আদালত? এই ধরনের ঘটনাগুলিকে কোনোভাবে সমর্থন করা যায় না, যার জন্য আপনি দেখবেন বিএনপির পক্ষ থেকে কিন্তু বৈশ্যা করা হচ্ছে, পদ কিনে নেওয়া হচ্ছে, তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। সুতরাং বিএনপি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষ করে এই সকল ক্ষেত্রে জিরো টলারেন্স। আমি মনে করি যারা এই সকল ঘটনার সাথে সম্পৃক্ত, তিনি উপজেলা যুব দলের সভাপতি নিশ্চয়ই দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা দেখবেন সম্ভবত তাকে শোকজ করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে। সুতরাং এইটা একটা কোনো আমরা যেমন রাজনীতি কারো এই ধরনের ভূমিকায় অবতীর্ণ হওয়া ঠিক না, কারণ দেশে একটা প্রচলিত আইন আছে, একটা সরকার আছে। যদি কেউ কোনো অপরাধ করে, প্রচলিত আইনে তার বিচার হবে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট। এই ধরনের কোনো ঘটনাকে প্রশ্রয় দেওয়ার প্রশ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দল হিসাবেও নাই, এবং আমাদের নেতৃত্ব এটা কোনোভাবে সমর্থন করে না। কিন্তু আমি একটু এর আগের আওয়ামী লীগের প্রসঙ্গটা আমি একটু বলতে চাই, যে আমরা জানি যে আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করে দেওয়া হয়েছে। তাইলে আওয়ামী লীগ যে কর্মকাণ্ড এখন নানা, যদি আমরা ধরেই নেই তর্কের খাতিলে যে বিচ্ছিন্নভাবে নানা জায়গায় এই ঘটনাগুলি ঘটাচ্ছে, তাইলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকাটা কি? তারা কি? এবং আমরা তো এটা লক্ষ্য করছি যে একটা নির্দিষ্ট জোনে এটা হচ্ছে। যেমন আজকে যদি আপনি উল্লেখযোগ্য কোনো ঘটনাগুলো দেখেন, ফরিদপুর, মাদারীপুর, তো ওখানে যারা আমাদের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে তাদের রোলটা কি? তারা কি ওখানে এই যে দুষ্টদের দমন করবে, না সাবোটাইজের মাধ্যমে তাদের গুরুত্বটা বাংলাদেশে বাড়াবে? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছে। এইটা কি সব কি আওয়ামী লীগ করছে, না কেউ সাবোটাইজ করছে? যে কথাটি প্রিন্স ভাই বলেছে যে আগামী দিনে কি আমরা কোনো অশুভ কোনো কিছু দেখতে চাই কিনা, সেটারও তো কোনো ইঙ্গিত হতে পারে, সেটারও তো কোনো প্রচেষ্টা হতে পারে। তো যার জন্য আমাদের বক্তব্য স্পষ্ট, যারা সরকারে আছে তাদেরই দায়িত্ব হইলে এগুলিকে দমন করা, এগুলিকে নিবৃত্ত করা, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। আপনি দেখেন গোপালগঞ্জে একটি ঘটনা ঘটেছিল এনসিবির সাথে, আমরা রিপোর্টটা আপনি দেখেছেন? আপনি দেখেছেন? বলেছে এই ঘটনার সাথে গোপালগঞ্জের আওয়ামী লীগ এবং এনসিবি সমানভাবে দায়ী। কিভাবে সমানভাবে দায়ী হয়? আমার রাইট আছে না আমি বাংলাদেশের যে কোনো জায়গায় মিটিং করা? আপনি আমার মঞ্চ ভেঙে দেবেন, আমাকে পিটাবেন, আমাকে অবরুদ্ধ করে রাখবেন, আর বলবেন দায় সমান। অর্থাৎ এই সকল ঘটনা প্রমাণ করে যে আগামী দিনে কোনো মহল, কোনো গোষ্ঠী, কোনো শক্তি বাংলাদেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে চায়, যার ফলাফলটা ভোগ করবে হয়তো অন্য কেউ। কিন্তু এই সকল জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে, নাহলে এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে আত্মদান, এতগুলি লাশ, এতগুলি আহত নিহত হওয়ার ঘটনা, এগুলির সুফল বা গণতন্ত্রকে একটা সঠিক রাস্তায় নিয়ে যাওয়া, এটা কিন্তু বাংলাদেশ পাবে না। জি, আপনাদের চারজন কি আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।